প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে আমি ৩১ দফার যে কর্মসূচি এটা সম্পূর্ণ পৌঁছে দিতেছি। মনোনয়ন আমাকে দেয়, আমার প্রস্তুতিতে আপনারা দেখতেছেন মনোনয়নের আগেই আমি মাঠে ময়দানে সব জায়গায় কিন্তু ঘুরে বেড়াইতেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট সরকার থাকাতে নারায়ণগঞ্জের যা প্রয়োজন ছিল, অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের প্রয়োজনটা কেউ পরিপূর্ণ করে নাই। সবাই শুধু এই জায়গায় কি করছে আমি জানি না, আমি এটার বিস্তারিত বিবরণও দিতে চাই না। আপনি যদি এক এক করে যদি ধরেন, তাহলে আমি ১১-১২টা পয়েন্ট আপনাকে বলতে পারবো যে পয়েন্টগুলো অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জবাসীর জন্য দরকার। সেটার মধ্যে ১ নম্বর যদি আপনি দেখেন যে যানজট, একটা ভয়াবহ যানজট, একেবারে পুরা নগরবাসী যেটা আছে পুরোপুরি এই যানজটের মধ্যে একদম সম্পূর্ণরূপে আবদ্ধ। এটা হলো আপনি যদি দেখেন মানে ১ নম্বর। নাম্বার ২ হলো যদি জলাবদ্ধতা, একটু বৃষ্টি যদি হয় আপনি দেখেন যে একটা ড্রেনের অবস্থাও ঠিক নেই, তাহলে একটু বৃষ্টি হলে কিন্তু পুরো জলাবদ্ধতায় নারায়ণগঞ্জ শহর একবারে ডুবে যায়। এটা হলো নাম্বার ২। নাম্বার ৩ হলো কোনো একটা গণপরিবহন, নারায়ণগঞ্জ শহরের মতো কোনো গণপরিবহন নেই, ঠিক আছে? অপরিকল্পিত যত পরিবহন আছে সেগুলো এই জায়গায় চলাচল করে, নির্ধারিত কোনো গণপরিবহন নাই। আপনি চিন্তা করেন যে উচ্চশিক্ষার জন্য কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জে নাই, স্বাস্থ্যসেবার জন্য ভালো কোনো মেডিকেল কলেজ নারায়ণগঞ্জে নাই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারপরে আপনি দেখেন শহর বন্দরের মধ্যে যে শীতলক্ষার যে বন্দর, যে সেতু, সেই সেতুর প্রতিশ্রুতি দেওয়ার পরও নারায়ণগঞ্জ বন্দরে সেই সেতু নির্মিত হয় না এখন পর্যন্ত, এটাও একটা সমস্যা। তারপরে অপরিকল্পিত নগরায়ণ, এটা একটা সমস্যা। যত্রতত্র যার জন্য খুশি বিল্ডিং তুলে নিতেছে, হ্যাঁ, এটা তো কিন্তু সমস্যা অনেক হচ্ছে। তারপরে বর্জ্য ব্যবস্থা যেগুলো নিষ্কাশন করা দরকার বা রিসাইকেলিং করা দরকার, এটার একটা নাজুক অবস্থা, এটাও অ্যাকচুয়ালি প্রয়োজন। তারপরে পাড়া মহল্লায় মনে করেন যে মাদকের যে বিস্তার এবং এই যে কিশোর গ্যাং যেগুলো, এগুলোর রোধ করা, এগুলো কিন্তু সমাজের জন্য একটা বিশেষ ভয়াবহ একটা রূপ ধারণ করতেছে দিন দিন। যেহেতু আগে কোনো মানে সুশাসন যেটা নিশ্চিত ছিল না বিধায় এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, ঠিক আছে? তো এগুলো নিরসন করা, প্লাস এই যে শিল্প যেগুলো আছে শীতলক্ষার ২ ধারে যেগুলো আছে শিল্প আছে, প্লাস পয় নিষ্কাশন আছে, এগুলো সম্পূর্ণ গিয়া কিন্তু শীতলক্ষা নদীতে পড়তেছে। এই জন্য শীতলক্ষা নদী কিন্তু সম্পূর্ণরূপে দূষিত হয়ে যেতেছে বুড়িগঙ্গার মতো। তো এইটাও কিন্তু একটা বেশ জটিল সমস্যা, এই সমস্যাটারও সমাধান করা দরকার। এইসব সমস্যাগুলি চিহ্নিত করা আছে। যদি দল আমাকে নমিনেশন দেয় এবং জনগণের ভোটে যদি নির্বাচিত হই, তাহলে ধরেন এই সমস্যাগুলো সমাধান করার জন্য স্ব মন্ত্রণালয় থেকে যোগাযোগ করে এগুলি অ্যাকচুয়ালি করার ব্যবস্থা করা এবং যথাযথ কর্তৃপক্ষ যাতে এগুলি করে সেই ব্যবস্থা করার উদ্যোগ আমি নেব ইনশাল্লাহ। অনেকদিন পরে একটা সন্ত্রাস বা একটা জগদ্দল একটা পাথর আমাদের বুক থেকে সরে গেছে। এটা প্রত্যেকটা মানুষই অনুধাবন করে যে এই যে ফ্যাসিস্ট সরকার যেটা ছিল সেটা এখন আর নাই। এখন দরকার আমাদের একটা স্বচ্ছ সুন্দর একটা সরকার। এই সরকারটা গঠন করার লক্ষ্যে প্রত্যেকটা মানুষই কিন্তু আগ্রহী। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, একটা সুন্দর সরকার আসলে জনগণের উপকার হবে এবং এটা প্রত্যেকটা জনগণ যারা আছে, বিশেষ করে আমি নারায়ণগঞ্জের কথা বলবো, নারায়ণগঞ্জের যারা আছে সবাই চায় যে একটা উৎসবমুখর একটা নির্বাচন হোক এবং একটা সুন্দর একটা সরকার আসুক, তাইলে জনগণের প্রত্যাশা পূরণে যা যা লাগে সেটা সরকার যাতে করতে পারে এবং সেই জায়গায় যে সংসদ সদস্য যিনি নির্বাচিত হন এবং তিনি যাতে সরকারের সাথে সম্পৃক্ততা সম্পূর্ণ রাইখা এটা যাতে কাজগুলো করতে পারে, নারায়ণগঞ্জের যে দুর্দশা যেগুলো আছে এগুলো যাতে দূরীভূত করতে পারে, হ্যাঁ, সেই প্রত্যাশা তো সবাই করে। অতএব ইনশাল্লাহ এগুলো যদি মানুষের প্রত্যাশাতে একটা সরকার আসলে মানুষের প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ। দল আমাকে নমিনেশন দিবে একটা কারণে, সেটা হলো যে আমি এই দলটার সাথে সম্পৃক্ত। একেবারে প্রথম থেকে দলটা যখন জাগদল তৈরি হয় তখন থেকে অদ্যাবধি দলটার সাথে আমি সম্পৃক্ত এবং এই দলের কমিটিতে আমি ছিলাম একেবারে শুরুতে। তো তার পরবর্তী পর্যায়ে ব্যবসাতে যখন গেছি, ব্যবসার পাশাপাশি ৯০-এর আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন, এটার সম্মুখভাগে আমি ছিলাম এবং যত নেতাকর্মী ঢাকা থেকে আসছে তাদের সবাইকে এই জায়গাতে এন্টারটেইন করছি, তাদের সাথে আলাপ আলোচনা করছি
প্রোগ্রাম করছি যে কোন জায়গায় কীভাবে মিটিং হবে, কীভাবে করবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে মানে তদানীন্তন শেখ হাসিনা যে জুলুম নির্যাতন করছে, সেটাতে মিটিং মিছিল করাটাই ছিল একটা দুরূহ ব্যাপার। তো সেই অবস্থাতে করছি, যার জন্য দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে আমি আশা করি। শেষটা বলি, জুলাই আগস্টে যেটা ছিল, জুলাই আগস্টের 14 তারিখে কিন্তু আমার ভাই ইসের শিকার হয়, নির্যাতনের শিকার হয়। তো ওর হসপিটালাইজও করতে হয়েছে। পরবর্তী পর্যায়ে তখন থেকে আমি মাঠে ছিলাম জুলাই আগস্টে। তো একের শেষ মুহূর্তে যখন মানে চরম পর্যায়ে যখন গেছে, তখন আমি কিন্তু 175 জনকে হসপিটালাইজ করছি। এবং তখন যত লোকজন ছিল, মানে সম্মুখ যুদ্ধ যারা বলা চলে পুলিশের সাথে, এই জায়গায় নারায়ণগঞ্জের এসপি রাসেল ছিল। তো ওই জায়গায় কিন্তু আমি সম্মুখ সারিতে ছিলাম, একেবারে মাঠেই ছিলাম সবার সাথে। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের কাছে এইসব ভিডিও ফুটেজগুলো তখনকার সম্ভবত ছিল আর বা আছে। এই জন্য মনে করেন যে আমার কোনো অবস্থাতে কোনো সময়ে এই আন্দোলন সংগ্রামে আমার মানে প্রেজেন্স সেটা কোনো সময় অনুপস্থিত ছিল না, সবসময় উপস্থিত ছিল। এটা যদি মনোনয়ন আমাকে দেয়, আমার প্রস্তুতিতে আপনারা দেখতেছেন মনোনয়নের আগেই আমি মাঠে ময়দানে সব জায়গায় কিন্তু ঘুরে বেড়াইতেছি। 31 দফার যে কর্মসূচি বা 31 দফার যে সারমর্ম, সেটা আমি প্রত্যেকটা জায়গাতে জানাচ্ছি এবং বিলি করে, মানে সেটার লিফলেট আকারে সেটা বিলি করছি। প্রত্যেকটা মানুষের সাথে এই ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতে 1 থেকে 31টা দফা। প্রত্যেকটা মহিলা কলেজ যেগুলো আছে বা স্কুল যেগুলো আছে, কলেজ যেগুলো আছে, সেগুলো কিন্তু আমি এই 31 দফার 24 দফায় যেটা মেয়েদের দিয়ে যে আলোচনাটা করা হয়েছে, নারী অধিকারের ব্যাপারে যে ব্যাপারগুলো বলা হয়েছে, এটা মহিলা স্কুলগুলোতে গিয়ে কিন্তু সেই আলাপ আলোচনাগুলো তাদেরকে পুরাটা 24 দফা যে দফাটা সেটা সম্পূর্ণ তাদেরকে অবহিত করা হচ্ছে প্রত্যেকটা স্কুলে, কলেজে, মাদ্রাসায়। তো আমি আজকেও কিন্তু একটা মাদ্রাসায় আলাপ করে আসলাম। তো ওই জায়গায়ও আমি 31 দফা নিয়ে একটা ইউনিভার্সিটি, সেটা তো আমি আলাপ করে আসলাম, এবং তুলন কলেজিয়েট ইউনিভার্সিটি, এটা তো আমি আলাপ করে আসছি। তো এই ছেলেদের নিয়ে আমি প্রত্যেকটা স্কুল কলেজে এই 31 দফা নিয়ে আমি আলাপ আলোচনা করবো। প্লাস মাঠ পর্যায়ে আমি প্রতিদিনই কিন্তু মাঠে বেরোচ্ছি, আমার 3টা ভাই বেরোচ্ছে। হ্যাঁ, মানে মানে প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে আমি 31 দফার যে কর্মসূচি এটা সম্পূর্ণ পৌঁছে দিতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে দল যদি নমিনেশন দেয়, তাহলে 31 দফা যেটা আছে সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যা যা করণীয় আমি সেটা দলের পক্ষে সেই 31 দফা বাস্তবায়নের পক্ষে কাজ করব, এটার একটা কথা। আর বর্তমানে আমি যেগুলো করতেছি সেটা 31 দফার মধ্যেই পড়ে। যেমন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, এই যে ডেঙ্গুর ব্যাপারে ওষুধ ছিটানো থেকে নিয়ে প্রত্যেকটা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারে। আর ভিতরে একটা ময়লার বিশাল একটা স্তূপ ছিল, আমি কিন্তু এখন পর্যন্ত ওই ময়লার স্তূপ কিন্তু পরিষ্কার করতেছি, যেটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছে বারে বারে অনুরোধ করা সত্ত্বেও ওনারা করেনি। ওই জায়গাটা কিন্তু একটা সম্ভব, মানে ওই জায়গায় থাকা অসম্ভব। এত ময়লার স্তূপ, 10-12 ফিটের উপরে পর্যন্ত ময়লার একটা স্তূপ, একটা সম্পূর্ণ পুকুর ঘুরে গেছে। আমি এটার কিন্তু আমার নিজ খরচে এটার করতেছি। প্লাস এই যে নারায়ণগঞ্জ যে 300 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটা আছে, এটাতে আমি ডেঙ্গুর কিট এবং ওই এলাকাটা সম্পূর্ণটা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছে, এবং এটা অলরেডি চলমান। আপনারা কালকে পরশু যদি আপনি ওই জায়গায় যান, আপনারা দেখবেন যে আমার মানে প্রায় 20 থেকে 30 জন লোক ওই জায়গায় কাজ করতেছে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। পুরা হসপিটালটা পরিচ্ছন্নতার কাজে আমার প্রত্যেকটা মানুষ ওই জায়গায় নিয়োজিত। এবং গ্রামাঞ্চলে যেসব নদীর ওই পারে লক্ষণখোলা বিভিন্ন এলাকাতে প্রতিদিন আমার 2-3টা টিম কাজ করতেছে শুধুমাত্র এই মশা তাড়ানোর জন্য, যে মশার ওষুধ ছিটানোর জন্য সেই 3-4টা টিম আমার কাজ করতেছে প্রতিদিন। এবং আমার মেডিকেল টিম কাজ করতেছে, 2টা ফ্রি মেডিকেল টিম, একেবারে ওষুধ সহ দেওয়া হচ্ছে। এটা বন্দরে নদীর ওই পারে আছে, এটা প্রতিদিন আপনারা নিউজও করতেছে। হ্যাঁ, এটা কিন্তু আমার মানে সাপ্তাহিক না, কোনো না, আমি প্রতিদিনের জন্য ওই জায়গাতে একটা মেডিকেল ক্যাম্প করাছি। ঠিক আছে, এগুলো আমার সামাজিক কর্মকাণ্ড, এগুলো চলতেছে এবং এগুলি চলবে। সংসদ নির্বাচনে অ্যাকচুয়ালি ভোটের নারায়ণগঞ্জে বিশেষ করে ভোটের কোনো প্রভাব পড়বে না, অন্য কোনো ক্ষেত্রে প্রভাব পড়বে না।
ধানের শীষে ইনশাল্লাহ আমি মনে করি যে ধানের শীষের পক্ষে প্রত্যেকটা মানুষ থাকবে এবং প্রত্যেকটা মানুষ আছে, এটা আমার বিশ্বাস। কারণ হলো আমি যেই জায়গাতেই যাচ্ছি সেই জায়গাতে ধানের শীষের পক্ষে প্রত্যেকটা মানুষই ধানের শীষের পক্ষেই কথা বলতেছে। সো এই জায়গায় ধানের শীষের বিপক্ষে বলার বা অন্য অন্য দল যেগুলো আছে তাদের তেমন একটা গ্রহণযোগ্যতা নারায়ণগঞ্জ শহরে নেই, এটা বলেই চলে। ওই জায়গায় আমার কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। এটা যদি আমি এমনি তো আপনাকে বলা যাবে না। আপনি যদি কদম রসুলে আমি যখন গেছি, আপনি দেখছেন যে কদম রসুলে আমি শুধুমাত্র জিয়ারত করতে গেছি, আপনারা নিশ্চয়ই ছিলেন। তো কদম রসুল ওই জায়গায় আমি যাওয়া মাত্র আপনারা দেখছেন যে মানে মানুষের কি ঢল নামছে ওই জায়গাতে। তো এতে আপনারা বোঝেন যে মানুষ অ্যাকচুয়ালি আমাকে কতটুকু চায়, হ্যাঁ, এবং কতটুকু মানুষের আমার প্রতি বিশ্বাস আছে, আমাকে ভালোবাসে, হ্যাঁ, সেটার প্রমাণ অ্যাকচুয়ালি কদম রসুল দিয়ে আপনারা বিবেচনা করতে পারবেন। অ্যাকচুয়ালি পরিবর্তন প্রত্যেক ৭১ থেকে ৭১-এ কিন্তু একটা পরিবর্তন আসছে, আপনার ৭৫-এ কিন্তু একটা পরিবর্তন আসছে, ৯০-তে একটা পরিবর্তন আসছে, জুলাই আগস্টে একটা পরিবর্তন আসছে। তো জুলাই আগস্টের পরিবর্তনটা হলো ছাত্র সমাজ থেকে যেটা হয়েছে, এবং সবচেয়ে ইয়াং ভোটার হলো এইবার 35 থেকে 45% সমস্ত মানে ইয়াং ভোটার এবার আছে, জ্ঞানজি যেটা আপনারা বলেন। অ্যাকচুয়ালি হচ্ছে কি সবাই সচেতন ভোটের ব্যাপারে, প্রত্যেকটা মানুষই কিন্তু সচেতন। তো যেহেতু সচেতন মানুষগুলো কি খোঁজে, যে একটা স্বচ্ছ মানুষ খোঁজে, একজন ভালো মানুষ খোঁজে, হ্যাঁ, যিনি সমাজের উপকার করতে পারবে। তো সেই দৃষ্টান্ত ইনশাল্লাহ আমার আছে, এবং সেই অনুপাতে সবাই আমাকে জানে যে আমি সমাজ সেবার ব্যাপারে আমি কতটুকু ভূমিকা রাখছি বিগত দিনগুলোতে এবং নানাবিধ কর্মকাণ্ডে।